নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা একটি আদ্যপ্রান্ত দুর্ঘটনা। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এই বাসটায় খুব ভিড়, অবশ্য সব বাসেই খুব ভিড় আজকাল। শনিবার রবিবার সকাল বিকেল কিচ্ছু নেই, সবসময়ই লোক উপচিয়ে পড়ছে। বাসে, রাস্তায়, বাজারে, সিনেমায় এত লোক কোথা থেকে আসে? কেন আসে? কোথায় যায়? কেন যায়? রাতে কোথায় ঘুমায়? নির্মলা লেডিস সিটের এক প্রান্তে বসে এইসব ভাবছিলেন। ক্রমশ বাসটা যত ধর্মতলার দিকে এগোচ্ছিল বাসের ভিড় বেড়েই যেতে লাগলো। নির্মলা বসে বসে আরও ভাবছিলেন, এই রবিবারের সন্ধ্যাবেলায় এত লোক ধর্মতলায় কি করতে যাচ্ছে? এরা সবাই কি ময়দানে বেড়াতে যাচ্ছে, অথবা চৌরঙ্গিতে ফুর্তি করতে চলেছে? কিন্তু এদের দেখে তো সেরকম মনে হয় না। বেড়ানোর বা ফুর্তি করা লোকের চেহারা, সাজ পোশাক, এমনকি মুখ চোখ দেখলেই বোঝা যায়। কলকাতার উত্তরে এক মফস্বল শহর থেকে এই বাসটা সরাসরি ধর্মতলা পর্যন্ত চলে আসে। এর যাত্রীদের অধিকাংশের চেহারা ও চালচলন সেই মফস্বলা ছাপ। এইসব বহিরাগত প্রাইভেট বাসের যাত্রীদের মোট চেহারা প্রায় একই রকম। স্টেট বাসের লোকেদের চেহারা একটু আলাদা, তাতে খাস কলকাতার ছাপ। এই পার্থক্য চোখে থেকে যতটা বোঝা যায় বলে বোঝানো কঠিন। সেই একই রকম লম্বা, ফর্সা, বেটে, কালো, লাইনারিন, টেরিলিন, হ্যান্ডব্যাগ, সানগ্লাস। কিন্তু কোথাও একটা সূক্ষ্ম প্রভেদ রয়ে গেছে যা শুধু চোখের নজরে ধরা পড়ে। নির্মলা এইসব ভাবতে ভাবতে চলেছেন। ইতিমধ্যে বাস প্রায় বিবেকানন্দ রোডের মোড়ে। নির্মলা উঠেছেন শ্যামবাজার মোড় থেকে। ইতিমধ্যে অনেক লোক নেমেছে এবং তার চেয়ে বেশি লোক উঠেছে। ভাগ্যক্রমে প্রায় উঠে নির্মলা সামনে একটা লেডিস সিট খালি পেয়ে যান এবং নির্মলা এখন সেখানেই বসে আছেন। সিটে বসে অবশ্য নিস্তার নেই। ক্রমবর্ধমান জনমণ্ডলীর প্রচণ্ড চাপ নির্মলার সামনে দাঁড়ানো এক ভদ্রলোকের হাঁটু বাহিত হয়ে বারে বারে নির্মলার হাঁটুতে এসে লাগছিল। এমন একটা কোণার দিকে নির্মলা বসেছেন যে ইচ্ছে হলেই হাঁটুটা সরিয়ে রক্ষা করতে পারবেন তার কোনো উপায় নেই। নির্মলার হাঁটুর ওপর চাপ ক্রমশই বেড়ে যাচ্ছিল। তিনি বিরক্ত হয়ে সামনের ভদ্রলোকটির দিকে তাকালেন। ঠিক সাদা ভাষায় কলকাতায় যাদের ভদ্রলোক বলে তেমন নয়। গ্রাম্য গৃহস্থ চেহারা, মোটা ধুতি, মোটা শার্টের গলায় আধময়লা সুতির চাদর। বয়স বছর 50 বা কিছু কমের দিকেই হবে। ভদ্রলোকটিকে মৃদু তিরস্কার করতে গিয়েও নির্মলার একটু বরং মায়াই হলো। এর কোনো দোষ নেই, ইনি নিতান্তই অসহায়। দরজায় যাত্রী সাধারণের অদম্য চাপ কেন্দ্রীভূত হয়ে এর হাঁটুর ওপর উপচে পড়ছে। তারই কিছুটা ইনি চালান করে দিচ্ছেন নির্মলার হাঁটুতে। তবু তো নির্মলা বসে, ইনি ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন। বাসটা ইতিমধ্যে কলেজ স্ট্রিট মোড়ে এসে গেছে। এইখানে আর একটা প্রচণ্ড ভিড়ের ধাক্কার সৃষ্টি হলো। নামলে মাত্র একটা লোক, উঠবার চেষ্টা করছে শতাধিক লোক। নির্মলার সামনে দাঁড়ানো যে ভদ্রলোক এতক্ষণ নির্মলার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে আত্মরক্ষা করছিলেন, এবার তিনি সত্যি সত্যি হুমড়ি খেয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে বাস তীব্র গতিতে ছাড়ল এবং সঙ্গে সঙ্গে একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটল। প্রাইভেট বাসগুলোর জানলার ওপরে ছাদ বরাবর লাল নীল কাঁচের চাপড়ি লাগানো থাকে। সেইখানে হাতের চাপ রেখে নির্মলার হাঁটুতে আরেকটু চাপ ফেলতে গিয়ে হঠাৎ উপরের চাপড়ির কাঁচ ভেঙে একসঙ্গে ভদ্রলোকের বাঁ এবং ডান হাতের 10টা আঙুল সেই চাপড়ির মধ্যে ঢুকে গেল। চাপড়ি থেকে ভাঙা কাঁচের টুকরোগুলো
ঝরঝর করে ভেঙে নির্মলার মুখের ওপর পড়তে লাগলো। সেই কাচের টুকরোগুলি সব রক্তে রক্তময়। এর উপরে ভদ্রলোকের আঙুল কাটা রক্তের ফোঁটায় ফোঁটায় প্লাবিত করে দিল নির্মলার চোখ, মুখ, মাথার চুল। সে এক বীভৎস দৃশ্য। ভদ্রলোক এবার আত্মচিৎকার করেই নির্মলার মুখের দিকে তাকিয়ে নিঃশব্দ হয়ে গেলেন। বাসের লোকেরা প্রচণ্ড হৈ হৈ শুরু করে দিল। নির্মলার মাথা, শরীর, শাড়ি সমস্ত রক্তে আর কাঁচে মাখামাখি। সবাই রোক্কে রোক্কে করে বাস থামিয়ে ফেলল। অন্যের গায়ের রক্ত নাক দিয়ে, চোখ দিয়ে, ঠোঁট দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর মাথায়, ঘাড়ে কিছু ধারালো গাছের টুকরো। নির্মলা একেবারে হতভম্ব হয়ে গেলেন। কিন্তু বাসের লোকেরা তাকে হতভম্ব হওয়ার অবকাশ দিল না। সামনে মেডিকেল কলেজ। কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে হৈ হৈ করে মেডিকেল কলেজের সদর দরজার ভিতর দিয়ে একেবারে এমার্জেন্সি ওয়ার্ডের সামনে এনে পুরো বাসটাকে দাঁড় করালো। কয়েকজন ছুটে ইমার্জেন্সির ভিতরে চলে গেল, আর কয়েকজন পাজাকলা করে নির্মলাকে সামনের একটি খালি হুইল চেয়ারে বসিয়ে দিল। বাকি সবাই নির্মলার ওই রক্তাক্ত মুখশ্রী দেখে কি হয়েছে বলে কলরব করতে লাগলো। ঘটনার আকস্মিকতায় নির্মলা তখন বিপর্যস্ত অবস্থা। সত্যিই তার কি হয়েছে, কোথাও সত্যিই কেটে গেছে কি না তাও বুঝতে পারছিলেন না। একটু দূরেই সে গ্রাম্য লোক দাঁড়িয়ে, তার অবস্থা আরও নিদারুণ। তার হাত দিয়ে তখনও দর দর করে রক্ত পড়ছে, কিন্তু কেউই সেটা খেয়াল করছে না। তিনি একা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন, তার হাত দুটো থরথর করে কাঁপছে। বোধহয় এতটা রক্তক্ষরণের জন্যে। হুইল চেয়ার ঠেলে নির্মলাকে এমার্জেন্সির মধ্যে নিয়ে যাওয়া হলো। সেখানে একজন প্রৌঢ় প্রশাসনের গর্তে পড়ে পা ভাঙা এবং একজন মিনিমাস চাপা পড়া লোকের পর্যবেক্ষণ করছিলেন দুজন তরুণ ডাক্তার। নির্মলার রক্তময় মুখ থেকে তাদের ফেলে তারা ছুটে এলেন। এসেই প্রথমে নার্সকে ডেকে তাড়াতাড়ি ধুয়ে মুছে ড্রেসিং করতে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ডাক্তারেরা যখন শুনলেন বাসে, স্পষ্টই ধরে নিলেন বাস থেকে পড়ে গিয়ে রাস্তায় মাথা থেতলে গিয়েছে। সবাই চুপ করুন, চুপ করুন, বাইরে দাঁড়ান, এটা হাসপাতাল, গোলমাল করবেন না বলে নার্সের ড্রেসিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন। ওই প্রান্তে তখন পা ভাঙা এবং চাপা পড়া লোক দুজন ভীষণ কোকাচ্ছে, এবং বাইরের সিঁড়ির ওপর বসে সে গ্রাম্য ভদ্রলোক, তার রক্ত পড়া তখনও থামেনি। এদিকে সে নার্স নির্মলাকে ড্রেসিং করে ধোয়াতে মোছাতে গিয়েছিলেন। তিনি যত রক্ত মোছাচ্ছেন, তারপর আর কিছুই পান না কোথাও, শুধু রক্ত আর রক্ত। দু একটা কাঁচের টুকরো, কিন্তু কোথাও একটা কাটা নেই, একটু সরে যাওয়া পর্যন্ত নেই। বিব্রত নার্স ডাক্তারদের ডাকলেন। ডাক্তারেরাও এসে অবাক। তারা ভাবলেন তাহলে বোধহয় নাক বা মুখ দিয়ে এত রক্ত বেরিয়েছে, কিন্তু সেই রক্ত কপালে, মাথার চুলে লাগবে কি করে? কিছুক্ষণ বিমূঢ়তার পর একজন ডাক্তার নির্মলাকে জিজ্ঞাসা করলেন, এত রক্ত এলো কোথা থেকে? নির্মলা বললেন, এ রক্ত আমার নয়, অন্য লোকের রক্ত। উত্তর শুনে ডাক্তারটা এবং নার্স স্তম্ভিত হয়ে নির্মলার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তাদের চোখে মুখে প্রচণ্ড সন্দেহের ছায়া। একটু পরে একটু সরে গিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কি আলোচনা করে একজন এসে কঠিন কণ্ঠে নির্মলাকে বললেন, আপনার কিছু হয়নি, যান বাড়ি চলে যান। হাসপাতাল থেকে ধমক খেয়ে নির্মলা বেরিয়ে এলেন। বউবাজারে চলেছিলেন দিদির বাড়িতে, আর বউবাজারে গিয়ে দরকার নেই। 7টা বেজে গেছে, রাত্রির শোয়ে সিনেমার টিকিট কাটা আছে, গিয়েই তৈরি হতে হবে। ভিটি রোডের ফ্ল্যাটে ফিরে এলেন নির্মলা। বাসায় ফেরার পর নির্মলার স্বামী মহাদেব সব শুনে তো হৈ হৈ লাগিয়ে দিলেন। তুমি যেরকম বোকা। নির্মলা যত বলেন আমি কি করব? মহাদেব আরও খেপে যান, কি সাংঘাতিক, এখনো তো কানে ঘাড়ে রক্ত লেগে রয়েছে, কার না কার রক্ত, ছিছি। নির্মলারা ঘেন্না করছিল। বাথরুমে গিয়ে ভালো করে সাবান মেখে স্নান করলেন, কিন্তু মহাদেব অত সহজে ছাড়বার লোক নন। কার কি ইনফেকশন আছে কে জানে।
কার কীরকম রক্ত, হাসপাতালের রক্ত পরীক্ষা করালে না কেন? নির্মলা বললেন, অন্যের রক্ত আমি কি পরীক্ষা করাবো? অবশেষে অনেক তর্ক বিতর্কের পর স্থির হলো পরিশুদ্ধ হওয়ার জন্য নির্মলা সমস্ত মুখ, ঘাড়, পিঠ কোনো লোশন দিয়ে মুছে ফেলবে। কিন্তু ডেটল খুঁজতে গিয়ে দেখা গেল শিশিতে এক বিন্দু ডেটল নেই। এদিকে সিনেমার সময় হয়ে এসেছে, দোকানে গিয়ে ডেটল কিনে আনতে গেলে দেরি হয়ে যাবে। এছাড়া বাসায় কোনো অ্যান্টিসেপটিক লোশন নেই। পাশের ফ্ল্যাটে খোঁজ করতে গেলেন নির্মলা। তাদের মলমের ব্যবসা, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে, কিন্তু সেখানেও কিছু নেই। তবে তাদের কাছে বিশুদ্ধ অ্যালকোহল, যাকে র অ্যালকোহল বলে, তার কয়েক বোতল আছে। তাই দিয়ে নাকি সব মলম তৈরি হয়। আজ শিশি তাই নিয়ে এলো নির্মলা। মহাদেব তো অ্যালকোহল দেখে উত্তেজিত। দাও, অর্ধেক আমি খাই, অর্ধেক তুমি মাখো। শেষ পর্যন্ত সত্যিই অর্ধেক জলে মিশিয়ে মহাদেব খেলেন, বাকি অর্ধেক নির্মলা থাকলেন। প্রথমে নির্জলা মাখতে তিনি রাজি হননি, কিন্তু মহাদেব জোর করলো, জলটাল মিশিও না, এইভাবেই মাখো, পূর্ণ শুদ্ধ হয়ে যাবে। অ্যালকোহল মাখার ও পান করার পর মহাদেব নির্মলা দম্পতি বের হলো সিনেমা দেখতে। ওই বিশুদ্ধ তরল পদার্থ মাখার পর থেকে কিরকম অস্বস্তি বোধ করছিলেন নির্মলা। সিনেমা হলে বসে নিউজ রিল শেষ হয়ে আসল বই আরম্ভ হওয়ার আগেই নির্মলার মুখে চোখে কিরকম একটা ব্যথা করতে লাগলো। আলগোছে মুখের ওপর হাত বোলাতে বুঝতে পারলেন ফোসকা উঠছে। ক্রমশ ফোসকা উঠতে লাগলো, ফোসকা, আরও ফোসকা, আরও ফোসকা। ইন্টারভ্যালের আলো জ্বলতে চমকে উঠলেন মহাদেব। নির্মলার মুখমণ্ডল ফোসকায় ছেয়ে গেছে। সেগুলো সদ্য উঠেছে, সেগুলো গোলাপি রঙের, পরেরগুলি টকটকে লাল, আর কতগুলি এর মধ্যে কালচে রং ধরেছে। সিনেমা আর দেখা হলো না। মহাদেব আঁতকে লাফিয়ে উঠলেন, সর্বনাশ, তোমার মুখের কি অবস্থা হয়েছে? প্যাসেজ দিয়ে দ্রুত বেরোতে বেরোতে লম্বা টানা আয়নায় নিজের চেহারা দেখে নির্মলা নিজের অস্থির হয়ে উঠলেন। কি সাংঘাতিক! হল থেকে বাইরে এসে মহাদেব ট্যাক্সি ডাকলেন। এই চলো মেডিকেল কলেজ। নির্মলা মেডিকেল কলেজের কথা শুনে কি একটা প্রতিবাদ করতে যাচ্ছিলেন, কিন্তু ব্যথা যন্ত্রণায় তখন তিনি অস্থির। মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে আবার এসে ট্যাক্সি দাঁড়ালো। আবার সেই একই ওয়ার্ড, ডাক্তার দুজন এবং নার্স এখনো অপরিবর্তিত। নির্মলাকে দেখে এবার তারা চমকে উঠলেন। সন্ধ্যায় যার রক্তাক্ত মুখ দেখে তারা বিচলিত হয়েছিলেন, এখন তার মুখে নানা বর্ণের নানা আকারের ফুসকা। এবার কিন্তু তাদের মুহূর্তের মধ্যে মনস্থির করে ফেলেছেন। একজন এগিয়ে এসে নির্মলাকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনি না সন্ধ্যাবেলার রক্ত মেখে এসেছিলেন? নির্মলা ক্ষীণ কণ্ঠে কি উত্তর দিলে বোঝা গেল না। এবার ফোসকা লাগিয়ে এসেছেন? পরে এই প্রশ্নের উত্তর দেওয়া আর সম্ভব নয়। নির্মলার জবাবে জোর নেই। মহাদেব নির্বাক। অবশেষে পিছন থেকে নার্সটি কাংস কণ্ঠে বললেন, এসব চালাকি এখানে চলবে না। নির্মলা আর মহাদেব গুটি গুটি বেরিয়ে এলেন হাসপাতাল থেকে। ব্যথার যন্ত্রণায় নির্মলা তখন অস্থির। তারই মধ্যে দেখতে পেলেন সেই গ্রাম্য ভদ্রলোকটি বারান্দার দেওয়ালে ঠেস দিয়ে পড়ে রয়েছে। তার হাতের তালুতে চাপ চাপ রক্ত জমা ধরে তখন কালো হয়ে গিয়েছে। তবে নতুন করে আর রক্ত পড়ছে না।